2023-24 অর্থ বছরের বাজেট ঘোষণা আজ। আকার 7,62,000 কোটি টাকা, ঘাটতি 2,61,000 কোটি। সরকারি ব্যয় আকাশপথে প্রথম শ্রেণীতে ভ্রমণ স্থগিত। কুশল বিনিময়ে প্রধানমন্ত্রীকে তুরস্কের প্রেসিডেন্টের ফোন। মাত্র 2 দশকে ঢাকার বুক থেকে হারিয়েছে প্রায় 2,000 পুকুর। দখল দূষণে টিকে থাকা 29টি এখন মৃতপ্রায়। ওষুধ সংকট, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুর্ভোগে রোগীরা। প্রশাসনিক কাজে বিলম্ব, দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। ইউক্রেনের রুশ হামলায় 2 শিশু সহ নিহত 3। দক্ষিণ চীন সাগরের আকাশে মার্কিন নজরদারি বিমানের টহল। ইউরোপা লিগ শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। টাইব্রেকারে 4-1 গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব রোমাকে। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শিখা আজিজ। শুরুতেই বাজেটের খবর। ব্যয়ের অর্থ যোগানের চাপ আর আইএমএফের শর্তের কঠিন সমীকরণের মধ্যে আজ নির্বাচনী বাজেট দিতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রীর পঞ্চম টানা 3 বার ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদে শেষ বাজেট এটি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দৃষ্টিতে খুবই জটিল পরিস্থিতিতে আসছে এবারের বাজেট, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে পারে কঠিন সিদ্ধান্ত। আতিয়া আনোয়ার অন্তুর রিপোর্ট। সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ পরিধি বাড়ানো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফের শর্তের বেড়াজাল আর সর্বোপরি নির্বাচনী বছর, এমন সব নানা সংকটের মধ্যেই সরকারের শেষ বাজেট। এবারের বাজেটের স্লোগান উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের পঞ্চম ও বাংলাদেশের 52তম বাজেট এটি। বৃহস্পতিবার 2023-24 অর্থ বছরের জন্য 7,61,785 কোটি টাকার বাজেট প্রস্তাবনা করবে অর্থমন্ত্রী, যেখানে সামগ্রিক ঘাটতি 2,61,785 কোটি টাকা। ফলে চাপ বাড়ছে ব্যাংক থেকে নেওয়া অভ্যন্তরীণ ঋণে। আর জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.5%। আসন্ন বাজেটে এনবিআরকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে 4,30,000 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দৃষ্টিতে এবারের বাজেট অবশ্যই জটিল। কর আদায়ের হার বৃদ্ধি তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জটিল সমীকরণে বাজেটে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। যে শুল্ক ছাড় দিলাম, শিক্ষা ছাড় দিতে হবে, স্বাস্থ্য ছাড় দিতে হবে, টাকা পাবো কোথায়? টাকা তো আর যদি টাকা বাড়িয়ে দিই আপনাকে ছাপতে পারবো, প্রচুর টাকা ছাপতে পারবো, মরে যাবেন। এত মূল্যস্ফীতি বাড়বে যে তোর কোনো ইয়েই নাই, একুল নাই। তো এইগুলো বিবেচনা করে আপনাকে খুব সাবধানে পায়ে ধীরে ধীরে আগাতে হবে। এবারের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে স্বস্তি দেওয়া হতে পারে সাধারণ মানুষকে। একই সাথে ভর্তুকি বাড়ানো হবে কৃষি, খাদ্য ও বৈদ্যুতিক খাতে। উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ না করে অর্থ যোগানের দিকে নজর দেওয়া হয়েছে বাজেটে। কৃষিতে আমরা সবসময় ভর্তুকি দিয়ে আসছি, এখন আমরা দিব, কারণ কৃষিতে ভর্তুকি দেওয়ার ফলে আমাদের ফসল বেড়েছে। এদেরকে যদি আমরা ভর্তুকি না দিই, টাকা না দিই সরাসরি, তাহলে তারা কাজ করবে কীভাবে? সুতরাং এই ব্যবসাটাকে, এই বিষয়টাকে সার্বিক অর্থেই আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। আসন্ন বাজেটে আয়কর রিটার্ন জমাদানকারীকে ন্যূনতম 2,000 টাকা কর দেওয়ার বাধ্যবাধকতা আসছে, ফলে চাপ বাড়বে সাধারণের। বিশ্লেষকদের মতে উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক সংকট আর বছর শেষে নির্বাচনের মাঝেই সাম্প্রতিক সকল বাজেটের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং বলা হচ্ছে 2023-24 অর্থ বছরকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় ও প্রবৃদ্ধির মাঝে ভারসাম্য রক্ষা করে কতটা জনমানুষের হয়ে উঠবে এবারের বাজেট, এখন তারই অপেক্ষা। আতিয়া আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা। জাতীয় সংসদে 52তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে বৃহস্পতিবার। দেশের ইতিহাসে সর্বোচ্চ এ বাজেটে রাজস্ব আয় বাড়তে পারে নিত্যপণ্যের দাম। এবারের বাজেটে দাম বাড়ার তালিকায় থাকছে নিত্য ব্যবহার্য পণ্য, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, টিস্যু, কলম, আঠা, মোবাইল ফোন, আমদানিকৃত ওভেন, গ্যাস সিলিন্ডার, নির্মাণ উপকরণ, সিমেন্ট ও আমদানিকৃত টাইলসের। তবে দাম কমার তালিকা আকারে ছোট হতে পারে। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। প্রতি বছর বাজেটের রাজস্ব আয় বাড়াতে পণ্যের শুল্ক কর ও ভ্যাটে পরিবর্তন আনে রাজস্ব বোর্ড। এতে বাজারে ওইসব পণ্যের দাম বাড়ে বা কমে।
এবারে দাম বাড়ার তালিকায় থাকতে পারে বাসাবাড়িতে ব্যবহৃত সকল ধরনের প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্যের। 2.5% বাড়ছে প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিলওয়্যার ও কিচেনওয়্যারের। তালিকায় রয়েছে কিচেন টাওয়াল ও সকল ধরনের টিস্যু। সুসংবাদ নেই রান্নাঘরে। ছুটির দিনে পরিবার নিয়ে ভালো মন্দ খেতে গেলে গুনতে হবে বাড়তি টাকা। দাম বাড়ছে গ্যাস সিলিন্ডার, বাসমতি চাল, কাজু বাদাম ও খেজুরের। তাজা ও শুকনো খেজুর আমদানিতে 25% শুল্কের পাশাপাশি ভ্যাট আরোপ করা হয়েছে 15%। 15% থেকে বাড়িয়ে 43% করা হচ্ছে কাজু বাদাম আমদানি শুল্ক। দাম বাড়ছে খাদ্য গরম করার আমদানিকৃত ওভেনেরও, তবে ছাড় থাকছে দেশীয় উৎপাদিত ওভেনে। বাজেটে সিগারেট প্রেমীদের জন্য নেই সুসংবাদ। প্রতি বছরের মতো এবারের বাজেটেও বাড়ছে প্রায় সকল ধরনের সিগারেটের দাম, যেখানে সর্বনিম্ন 20 শলাকার এক প্যাকেট হলিউড বা ডার্বি সিগারেটের দাম 90 টাকা এবং সর্বোচ্চ এক প্যাকেট বেনসন সিগারেটের জন্য খরচ হবে 300 টাকা। দাম বাড়ার তালিকায় রয়েছে সকল ধরনের জর্দা ও গুলের, তবে দাম বাড়ছে না বিড়ির। তাই ধূমপানে অভ্যাস থাকলে তা পরিহার করাই ভালো। বিলাসী পণ্য হিসেবে বাজেটে দাম বাড়তে পারে মোবাইল ফোনের। শখের বশে যারা প্রতি বছর মোবাইল পাল্টান তাদের জন্য নেই কোনো সুসংবাদ। খুচরা পর্যায়ে প্রায় 2.5% বাড়তে পারে সকল ধরনের মোবাইল ফোনের দাম। দাম বাড়ছে শিক্ষার অন্যতম উপকরণ কলমের। 5% থেকে 25% হচ্ছে চশমার ফ্রেম ও সানগ্লাস আমদানিতে। দাম বাড়ছে সাইকেলের যন্ত্রাংশ, শিরিষ কাগজ ও ভাঙা জিনিস জোড়া দেওয়ার আঠার। আসন্ন বাজেটে খরচ বাড়বে বাড়ি নির্মাণের প্রধান উপকরণ সিমেন্টের কাঁচামাল ক্লিংকার আমদানিতে বর্তমানে টনপ্রতি 500 টাকা শুল্ক আছে, এটা বাড়িয়ে 700 টাকা করা হচ্ছে। আর রেয়াতি সুবিধা প্রত্যাহার করায় দাম বাড়তে পারে বিদেশি টাইলসের। আসছে বাজেটে সুসংবাদ রয়েছে মিষ্টি প্রেমীদের জন্য। কমতে পারে মিষ্টির দাম, কারণ মিষ্টির উপর ভ্যাট 15% থেকে কমিয়ে 7.5% করা হচ্ছে। দাম কমার তালিকায় রয়েছে দেশীয় উৎপাদিত বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইচ, অভিজাত বিদেশি পোশাক, ই-কমার্সের ডেলিভারি চার্জ, দেশীয় উৎপাদিত ফ্রিজ, ন্যাপকিন, ডায়াপার ও কৃষি যন্ত্রপাতি। জাতীয় সংসদে পেশ হতে পারে 7,61,000 কোটি টাকার বাজেট। বিশাল এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,30,000 কোটি টাকা। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণীতে ভ্রমণ স্থগিত করেছে সরকার। বুধবার এ সংক্রান্ত সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীকরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর আগে 2020-2021 অর্থ বছরে সরকারি অর্থে বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়, যা এই বছরের মার্চ মাস পর্যন্ত বজায় ছিল। এছাড়া প্রশিক্ষণ, গাড়ি কেনা ও স্টেশনারি পণ্য কেনার ক্ষেত্রেও ব্যয় কমানোর নির্দেশনা রয়েছে। কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত রিসেপ তাইপ এরদোয়ান। বুধবার রাত 11:15টায় প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে 10 মিনিট কথা বলেন এরদোয়ান। এ সময় শেখ হাসিনা তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ারি আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ 2023 সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যে কোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, সুষ্ঠু নির্বাচনের জন্যই এটি দেয়া হয়েছে। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে এমনটিই জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কথা জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারও জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচন জিততে চায়, কোনো ষড়যন্ত্র বা পেশি শক্তির মাধ্যমে নয়। জানান, কূটনীতিকদের নিরাপত্তার জন্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী মৌখিক আবেদন করেছে যুক্তরাষ্ট্র। জয় যাদবের রিপোর্ট। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি সম্পর্কে সরকারের অবস্থান জানতে এবং কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রোটোকল প্রত্যাহারের বিষয় নিয়ে বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। বৈঠকের বিস্তারিত পরে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্যই যুক্তরাষ্ট্রের এই নীতি, সরকারও এই ব্যাপারে বদ্ধপরিকর। তিনি শুরুতেই বলছিলেন যে এটা কেউকে উদ্দেশ্য করে দেওয়া হয়নি, এটা একটা সুন্দর ইলেকশন যাতে হয় সেই জন্যই তারা দিয়েছেন।
মানুষের ম্যান্ডেট নিয়েই একটা ইলেকশন হোক, আমরাও সেটা চাই, সেটাও তাকে স্পষ্ট আমরা জানিয়ে দিয়েছি যে আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কখনো মানে কোনো মাসলম্যান কিংবা বন্দুকের নলে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ম্যান্ডেট। আপনারাও সেইটার জন্যই উৎসাহ প্রকাশ করেছেন, সেই জন্যই আপনারা যে আজকে ভিসা রেস্ট্রিকশন নীতি দিয়েছেন, আমরা আপনাকে ওয়েলকাম করি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কূটনীতিকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। যেহেতু প্রোটোকল প্রত্যাহার করা হয়েছে, সেজন্য কিছুটা সময় চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তবে সরকারের নতুন নিরাপত্তা নিয়ম অনুযায়ী মৌখিকভাবে আবেদনও করেছেন তারা। ওনারা কিছু সময় চেয়েছেন, আমরা বলছি যে সময়ের আমরা যাদেরকে দিচ্ছি তারা ওয়েল ট্রেইন, ওয়েল ইকুইপড এবং ওয়েল ডিসিপ্লিন তারা ফোর্স। যে তারা মৌখিক আবেদন করেছেন, সেই মৌখিক আবেদনের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা আবারও কথা বলবো, আরও বসবো যদি আপনাদের আবেদন মানে আপনাদের যদি আমরা মনে করি কোনো জায়গায় আপনার সিকিউরিটির অভাব আছে, সেটা আমরা দেখব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে ভালো অবস্থানে আছে। এই দেশ নিয়ে কেউ যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেটি সেই দেশেরই অভ্যন্তরীণ বিষয়। এই ব্যাপারে কোনো মন্তব্য নয়। এই দেশ সম্বন্ধে যদি কেউ কিছু বলার থাকে, এটা তাদের দেশের সিদ্ধান্ত, আমাদের কিছু নয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সিটি নির্বাচনের খবর। প্রচারণায় ব্যস্ত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ অসীম। অসীম, প্রার্থীদের প্রচারণার কি খবর রয়েছে আপনার কাছে? আপনাকে আপনি জানেন যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসে ততই কিন্তু উত্তাপ বাড়ছে খুলনা সিটি এলাকায়। তার মানে হচ্ছে যে 5 জন মেয়র প্রার্থী রয়েছেন, তার মধ্যে কিন্তু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির মধু এবং ইসলামী আন্দোলনের যে আব্দুল আওয়াল রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন। একাধারে আর যে 2 প্রার্থী রয়েছেন, তাদের কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন মাঠে তাদের তৎপরতা দেখিনি। তারা কিন্তু ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতেও দেখিনি। আপনাকে একটু জানিয়ে রাখা দরকার, যেহেতু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যে রয়েছেন তালুকদার আব্দুল খালেক, তিনি সাবেক মেয়রও। এ কারণে তার কিন্তু যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকার কারণেই কিন্তু মূলত কিছুটা মেয়র নির্বাচনের আমেজ কিছুটা কম। তবে অভিযোগ আর পাল্টা অভিযোগে কিন্তু সরগরম রয়েছেন, শক্ত অভিযোগও রয়েছেন। অর্থাৎ জাতীয় পার্টি মনোনীত যে প্রার্থী রয়েছেন এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন, তারা কিন্তু বারে বারে অভিযোগ করে আসছেন যে নির্বাচনে তারা সমান সুযোগ পাচ্ছে না। তারা কিন্তু লেভেল প্লেইং যে ফিল্ড রয়েছে, সেটা কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তার কারণে কিন্তু তারা বিভিন্ন সময় বাধা পাচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আজ সকালে অর্থাৎ সকাল 7:30টার দিকে ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন, তিনি রূপসা যে মাছ বাজার রয়েছেন, সেখান থেকে তাদের আজ দিনের যে কর্মসূচি, এই কর্মসূচি শুরু করেছে। একাধারে 21 নং ওয়ার্ডে কিন্তু আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী রয়েছেন তালুকদার আব্দুল খালেক, তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা এখান থেকে চালাবেন। আসলে জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরা যেমনটা ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছে, তারা বলছেন যে বিগত দিনে কিন্তু খুলনা সিটির যে সবথেকে বড় সমস্যা ছিল জলাবদ্ধতা, ড্রেনেজ সংস্কার এবং যানজটে, কিন্তু 3টি কিন্তু তারা অভিযোগ করেছেন যে 3টি কিন্তু যে সাবেক মেয়র ছিল অর্থাৎ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন, সে কিন্তু পূরণ করতে পারেনি। যার কারণে ভোটাররা কিন্তু ভোটারদের কাছে কিন্তু তারা তুলে ধরছেন তার এই বিষয়গুলোকে। এবং একাধারে কিন্তু তালুকদার আব্দুল খালেক ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি বিগত দিনে 2018 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো তিনি কিন্তু সব বাস্তবায়ন করতে পারেনি। তার কারণ হচ্ছে করোনা সহ বিভিন্ন দুর্যোগের কারণে কিন্তু তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারেনি। সে যদি এবারে পুনরায় মেয়র নির্বাচিত হয়, তাহলে কিন্তু তার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো সমাপ্ত করে খুলনাকে একটি স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলবেন বলে তিনি কিন্তু ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সাথে একটু জানিয়ে রাখা দরকার যে কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা যে রয়েছেন, তারাও কিন্তু বসে নেই। তারাও কিন্তু কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তারা ভোটারদের নানান উন্নয়নের যে
ফুলঝুরি, এই ফুলঝুরি নিয়ে কিন্তু সকাল। অসীম, অনেক ধন্যবাদ আপনাকে। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচারণার সবশেষ খবর জানছিলাম সহকর্মী মোহাম্মদ অসীমের কাছে। মাত্র 2 দশকে ঢাকার বুক থেকে হারিয়ে গেছে প্রায় 2000 পুকুর। দখল দূষণে ধুকে ধুকে টিকে থাকা মাত্র 29টি পুকুরও মৃতপ্রায়। রাজধানীর গ্যান্ডারিয়ায় ডিআইটি পুকুর দখল করে তৈরি হচ্ছে মার্কেট, রেস্টুরেন্ট, রিকশার গ্যারেজ ও কাউন্সিলর কার্যালয়। পুকুরের দাবিদার রাজুক আর স্থানীয় ব্যক্তি জাকির হোসেন। পুকুর জারি হোক, আইন অনুযায়ী পুকুর ভরাট বা স্থাপনা তৈরি নিষিদ্ধ। বিস্তারিত নিয়াজ মোর্শেদের বিশেষ প্রতিবেদনে। এই স্থির চিত্রগুলো রাজধানীর গ্যান্ডারিয়ায় অবস্থিত ডিআইটি পুকুরের গেল কয়েক বছর আগের চিত্র। বর্তমানে এই পুকুরটির চারপাশ দখল করে তৈরি হয়েছে মার্কেট, রেস্টুরেন্ট, এমনকি কাউন্সিলরের কার্যালয়ও। বাকি যেসব অংশ ফাঁকা রয়েছে সেখানেও নির্মাণ করা হচ্ছে দোকান। 1963 সালে প্রায় 13.57 একর জমি অধিগ্রহণ করে রাজুক। এর মধ্যে 2.50 একরের এই পুকুরটিও ছিল। 100 বছরের এই পুকুরটি এখন মৃতপ্রায়। ব্যক্তি মালিকানাধীন দাবি করে পুকুরটির চারপাশ দখলের মহা উৎসব চলছে। পুকুরটি দখল হওয়ায় ওই এলাকায় দুর্ঘটনায় পানির উৎস পাওয়া যাবে না বলে দাবি স্থানীয়দের। পুকুরটি দখলমুক্ত করার দাবিও জানিয়েছে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে এরকম ছিল না, সবাই কাটলা গোসল টোসল করছে, এলাকাবাসী এটার ভিতরে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কাপড় টুপুর ধুইছে। অতি সত্বর আমাদের পুকুরটা যেন আমাদেরকে উদ্ধার করে দেওয়া হয়, আর পুকুরের চতুর্পাশে যত অবৈধ স্থাপনা আছে অন্তর্ভুক্ত যেন উচ্ছেদ করে দেয়। পুকুর দখল করে কাউন্সিলরের অফিস কেন করা হলো এমন প্রশ্নের উত্তর জানতে কাউন্সিলরের সাথে বারবার যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। মানে আপনি প্রয়োজন আসছেন, আপনাকে নাম্বার দেওয়া হয়েছে, আপনি না পেলে তো আমি কিছু বলবো না। পুকুরের মালিকানা দাবি করা স্থানীয় ব্যক্তি জাকির হোসেন মুঠোফোনে জানান, পুকুরটি রাজুকের সাথে মামলা করে রায় পেয়েছেন নিজের পক্ষে, কিন্তু রাজুক তার সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন না। আমরা যখন রিট করলাম, রিটে বললো যে 4 মাস সময় দিল যে এই জায়গাটা ওদেরকে বুঝায় দাও। দিনের পর দিন রাজুকে শুধু বলি ফেরত দেন, রাজুক আর দিচ্ছে না। এদিকে রাজুক বলছে তারা জাকির হোসেনের সাথে মামলায় হেরে গেছে, তবে পুকুরটি অবমুক্ত করার জন্য আবারও আপিল করবেন। আমরা এটা এলাকাভুক্ত সেহেতু এখনো আমরা এটা অবমুক্ত করি নাই, তো এটা এখন আমরা আরো লয়ার নিয়োগ করে আমরা এটা আমাদের দখলে রাখার আমরা চেষ্টা করছি। বাংলাদেশের জলাধার রক্ষা আইনে বলা হয়েছে, ব্যক্তি আর প্রতিষ্ঠান যেই মালিক হোক না কেন জলাধার ভরাট করার অধিকার কারণেই। রাজুককে উচ্চ আদালতে আপিল করার পরামর্শও দেন এই আইনজীবী। ওয়ান্স ইজ অ্যাকোয়ার অলওয়েজ ইজ অ্যাকোয়ার। যদি অ্যাকোয়ার করে থাকে এটা তো রাজুকেরই মামলা থাকবে, তবে নিম্ন আদালতে কোনো রায় রাজুকের এগেনস্টে গেলেও তারা তো আপিল করার সুযোগ পাবে। এটা সর্বোচ্চ আদালত পর্যন্ত যারা যেতে পারেন। আর পরিকল্পনাবিদরা বলছেন জলাধার অবমুক্ত করার দায়িত্ব রাজুককে নিতে হবে। টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টে বলা আছে যে এই যে রাজধানীর জলাধারের মধ্যে যদি কোনো স্থাপনা বা ভবন হতে যায়, সেটা কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার ম্যান্ডেট অনুযায়ী সেখানে বাধা দিতে পারবে। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন, বহুবার চেষ্টা করেও দখল মুক্ত করা যায়নি ডিআইটি পুকুর। এখানকার কাউন্সিলরদের নিয়ে রাজুকের চেয়ারম্যানরে বলছি, এখানে অনেক ঝামেলা, হোম মিনিস্টারে বলছি, অনেক কিছু করছি, কিন্তু আমাদের দেশটা এরকম দেশ যে এইটার কেউ গায়ে লাগায় না। অবিলম্বে পুকুরটি দখলমুক্ত করে আবার সবার ব্যবহার উপযোগী করার দাবি স্থানীয়দের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। তীব্র গরম আর লোডশেডিং এ নাজেহাল জনজীবন, সেই দুর্ভোগের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। নারায়ণগঞ্জ, সাভার ও ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছেন বিল্লাল হোসাইন, শাহিনুর রহমান শাহিন ও ইলিয়াস আহমেদ। প্রথমেই যাচ্ছি নারায়ণগঞ্জে। বিল্লাল, গরম আর লোডশেডিং এ মানুষের দুর্ভোগের কথা জানান আমাদের। ধন্যবাদ ইশিকা। লোডশেডিং এ এক পর্যায়ে বিপর্যয়ে পড়েছে নারায়ণগঞ্জের প্রতিটা পাড়া, মহল্লা সহ অফিস আদালতের যে যারা চাকরি করেন তারা। ঠিক প্রতিদিন সকাল থেকে এই রাত পর্যন্ত একাধারে 2 থেকে 5 বার লোডশেডিং হচ্ছে। ফলে লোডশেডিং এর ফলে গরমে কিন্তু মানুষ একেবারে বিপর্যয় পরিস্থিতিতে পড়ছে। তার মধ্যে আবার যে তাপদাহ সেটি যুক্ত হওয়ার কারণে মানুষের কিন্তু ভোগান্তি আসলে এই লোডশেডিং এর চরম পর্যায়ে চলে গেছে। যদি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে চাই যে লোডশেডিং এর বিষয়ে কি সমস্যায় ভুগছেন, তারা কিন্তু ক্ষেপে উঠছেন। তারা বলছেন যে প্রতিটা মহল্লাতেই 2 থেকে 5 বার লোডশেডিং যাওয়ার কারণে মানুষ কিন্তু খালি গায়ে পর্যন্ত অনেকে রাস্তায় নেমে আসছেন। বিশেষ করে রাতের বেলা হচ্ছে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন মানুষ। এই তাপদাহের কারণে ভবন গুলো আসলে একেবারে গরম হয়ে যায়, যেটি সারা রাতে লোডশেডিং হওয়ার কারণে যে ঠান্ডা অনুভূতি সেটি কিন্তু আর আসছে না। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি কলেজ রোড এলাকা শহরের। এখানে মূলত এই কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ যে কোচিং সেন্টারগুলো রয়েছে এই এলাকাটি এখানে।
এখানে দিনের মধ্যে 3 থেকে 5 বার লোডশেডিং হওয়ার কারণে যারা স্কুল কলেজের শিক্ষার্থী আছেন তারাও কিন্তু একটি বড় ধরনের বিপাকের মধ্যে পড়ছেন এবং ভোগান্তিতে পড়ছেন। আমি কথা বলেছি এই লোডশেডিং নিয়ে নারায়ণগঞ্জের যিনি নির্বাহী প্রকৌশলী অর্থাৎ বিদ্যুৎ বিভাগের রুহুল আমিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে লোডশেডিং এর মাত্রা কমার কোনো সুযোগ এই মুহূর্তে নেই, তবে সেটি বাড়বে কিনা সেটিও তিনি আমাকে জানাননি। তিনি বলেছেন যে এই পরিস্থিতি আসলে এখন চলছে, তবে সেটি প্রতিদিন আসলে 2 বার 1 ঘন্টা করে করা যায় কিনা সে নিয়ে তারা কাজ করছেন বলে আমাকে জানিয়েছেন। আর লোডশেডিং নিয়ে নারায়ণগঞ্জের নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক বলছেন যে এই লোডশেডিং এর কারণে মানুষের যে একেবারে এক বিপদের মধ্যে পড়ছে সেটি থেকে মানুষকে রক্ষা করতে হলে যারা এই ডিপার্টমেন্টের প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে বিষয়টি আরো তদারকি করতে হবে এবং লোডশেডিং যাতে কমে আসে সেই দিকে একটু নজর দিতে হবে, মানুষের ভোগান্তি যাতে কমে আসে সেই দিকে নজর দিতে হবে। এ হচ্ছে নারায়ণগঞ্জের পরিস্থিতি। এ বিষয়ে আমরা আরো জানবো সহকর্মী শাহিনুর রহমানের কাছ থেকে, তিনি আছেন সাভারে। শাহিন। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানিয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে, আসলে আপনাদেরকে যদি জানাই যে আসলে এক তো তাপদাহের ফলে কিন্তু মানুষের একটু গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আবার তার ফলে কিন্তু এই আশুলিয়া এবং সাভার আপনি জানেন যে শিল্প অধ্যুষিত এলাকা, এই এলাকায় কিন্তু লোডশেডিং এর জন্য কিন্তু ব্যাপক সমস্যা হচ্ছে, বিশেষ করে শিল্প কারখানাগুলো এবং অন্য বিষয়গুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই বিদ্যুতের জন্য কিন্তু অনেকটা খারাপ অবস্থা বলা চলে সাভার আশুলিয়ার মানুষের মধ্যে বিরাজ করছে। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানাই যে এই যে প্রচণ্ড গরমে শিল্প কারখানা অনেক সময় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং উৎপাদন ব্যাহতের ফলে কিন্তু বায়ারদের সাথে অনেক সময় যে নির্দিষ্ট সময়ে যে তাদের পণ্য ডেলিভারি দেওয়ার কথা সেটা কিন্তু তারা দিতে পারছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকেই জানিয়েছে যে এই যে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু তাদের অনেকটা সমস্যা হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে যারা কিনা শ্রমজীবী মানুষ, এক তো তাদের গরমে তারা কিন্তু অতিষ্ঠ এবং তারা অনেক সময় সারাদিন কর্মব্যস্ততার পরে কিন্তু তারা বাসায় ফেরার পরে একটু ঘুম আসতে না পারে এবং অনেক সময় বিদ্যুতের না থাকার কারণে কিন্তু পানি, গোসল এবং অন্যান্য যে তার যে সমস্যাগুলো ওগুলো কিন্তু তারা সমাধান করতে পারে না এবং যার ফলে কিন্তু বিদ্যুৎ না থাকায় অনেকটা সমস্যা সৃষ্টি হচ্ছে, আমরা এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একজন ব্যবসায়ীর সাথে কথা বলি, আচ্ছা এই যে আপনাদের বিদ্যুতের জন্য কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? বিদ্যুতের জন্য এক হচ্ছে তীব্র গরম, সেজন্য বিদ্যুতের জন্য আমাদের প্রায় 24 ঘন্টার মধ্যে প্রায় 8 ঘন্টায় বিদ্যুৎ 12 ঘন্টায় বিদ্যুৎ থাকতেছে না, বরঞ্চ গড়ে 10 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকছে। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমাদের আসলে জনজীবনে বিপর্যয়ের পর্যায়ে পড়েছে। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়িক আছি এবং গার্মেন্টস সেক্টরের সাথে আমরা জড়িত, কাঁচামাল ঠিকমতো আমরা আসলে ফ্যাক্টরিতে ডেলিভারি দিতে পারতেছি না। আমাদের তীব্রতা গরমের জন্য বিভিন্ন ফ্যাক্টরি তাদের উৎপাদন ক্ষমতা দিনের বেলা আসলে সক্ষমতা হচ্ছে না, যেখানে 8 ঘন্টা ডিউটি সেখানে তারা প্রায় 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে আসলে তার জন্য তারা উৎপাদন ব্যাহত, আমরা আমাদের কাঁচামালগুলি ঠিকমতো তারা আমাদের কাছ থেকে নিচ্ছে না এবং আমরাও দিতে পারতেছি না। সেই পরিপ্রেক্ষিতে আসলে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই বিপর্যয় এসে দাঁড়াইছে। সেই পরিপ্রেক্ষিতে আসলে আমরা যারা এখনো ব্যবসা করতেছি এবং তাদের যে পরিস্থিতি, সেই জন্য এইভাবে হলে আমাদের আসলে ভবিষ্যতে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আছে, আমরা কর্মকর্তা কর্মচারী আছে, তাদের বেতন বোনাস কিভাবে আমরা সামাল দিব সেই নিয়ে আমরা খুব চিন্তিত। যেমনটি জানিয়েছিলেন একজন ব্যবসায়িক, এবং আপনাকে সেই আরেকটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু আমরা শ্রমজীবী মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকটা এই বিদ্যুতের জন্য অনেক তাদের সমস্যা ফেস করতেছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিদ্যুৎ নিয়ে আরো বিস্তারিত জানার জন্য আমরা এখন যাব ময়মনসিংহে ইলিয়াসের কাছে। ইলিয়াস। শাহিন, ময়মনসিংহে ঘন ঘন লোডশেডিং এবং প্রচণ্ড তাপদাহের কারণে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর যে প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড়ে কিন্তু আমি এখন রয়েছি। আসলে আমরা দেখি যে এই সময়ে কিন্তু এই যে প্রাণকেন্দ্রটি গাঙ্গিনাপাড়ে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু অনেক এই সময়ে কিন্তু অনেক থাকে, লোকজন থাকে, কিন্তু আজকে কিন্তু আসলে এই প্রচণ্ড তাপদাহের কারণে কিন্তু আসলে বাহিরের লোকজন খুব কম বের হচ্ছে এবং বিশেষ করে যারা শিশু রয়েছে তারা কিন্তু যে লোডশেডিংয়ের কারণে তারা কিন্তু খুব অতিষ্ঠ। এবং এছাড়াও যদি
যদি বলি যে ময়মনসিংহ শহরে দিনে কিন্তু দিন রাত মিলিয়ে কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টা কিন্তু লোডশেডিং হয় এবং এছাড়াও গ্রাম অঞ্চলে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হয়। আমরা এই বিষয়ে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্বাহী পরিচালক রয়েছে ময়মনসিংহের, তার সাথে কথা বলেছিলাম। উনি বলছেন যে আসলে উৎপাদন কম এবং আসলে চাহিদার তুলনায় তারা কিন্তু বিদ্যুৎ কম পাচ্ছে, যার ফলে কিন্তু লোডশেডিং হচ্ছে এবং এই লোডশেডিং আগামী কয়েকদিনের মধ্যেই কেটে যাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহে প্রায় 4 শতাধিক শিল্প কারখানা রয়েছে। আমরা কয়েকজন মালিকের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে যে তাদের উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং এছাড়াও যে ময়মনসিংহ পোল্ট্রি খাতে কিন্তু ময়মনসিংহ অনেক এগিয়ে রয়েছে। আসলে বিশেষ করে যারা পোল্ট্রি ব্যবসার সঙ্গে জড়িত তারাও কিন্তু আসলে এই লোডশেডিংয়ের কারণে তাদের যে উৎপাদন এবং সেটি কিন্তু কমে গেছে এবং তারা বলছেন অচিরেই যদি এই লোডশেডিংয়ের সমাধান না করা হয় তাহলে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটিতে কিন্তু ধস নামবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে। আমরা এখন চলে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন ইশিকা। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। প্রচন্ড গরম ও লোডশেডিংয়ে নগরবাসীর দুর্ভোগের খবর জানছিলাম নারায়ণগঞ্জ, সাভার এবং সেই সঙ্গে ময়মনসিংহ সহকর্মীদের কাছে।